আমি 6 বার অ্যারেস্ট হয়েছি, মানে 2 বার গুম করে অ্যারেস্ট করা হয়েছে, তারপরে 4 বার অ্যারেস্ট ছিলাম। লাস্টে এই 18 নির্বাচনের আগে একবার, তারপরে আবার এই যে গত যে নির্বাচনটা হলো 23-24-এর, তার আগে একবার অ্যারেস্ট করা হয়েছিল আমাকে। মোট কতদিন আপনি জেলে ছিলেন? মোট 4.5 বছরের মতো। 4.5 বছর জেলে ছিলেন। আপনি প্রথম জেলে গেলেন কত সালে? 2010 সালে। 10 সালে প্রথম যখন আপনি জেলে যান, এর আগে তো আপনার জেলের অভিজ্ঞতা ছিল না। না। তখন আপনি কি জগন্নাথের, তখন তো আপনি ছাত্র দলের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ছিলেন, পরে গিয়ে আপনি সভাপতি হলেন। তখন আপনি জেলে অ্যাডজাস্ট করলেন কিভাবে? আপনার তো জেল অভিজ্ঞতা ছিল না। না, তখন অনেক কষ্টের, মনে হইতো দম বন্ধ হয়ে আসে, মানে 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 অন্যরকম একটা কষ্ট। মানে এরপরে 1 দিন 2 দিন পরে মানুষ ইউজ টু হয়ে যায়। আর ঘুম থেকে আসার পরে আমার যেই কষ্টটা, তারপরে জেলখানাকে কোনো কষ্টই মনে হয় না, মনে হয়েছে এটা আমার জন্য আরো জান্নাত হয়েছে মনে হয়। কারণ ঘুম থেকে আসার পর আমি যে 1 বছর 2 মাসের মতো জেলে ছিলাম, আমার কোনো কষ্ট মনে হয় না। কারণ ঘুম থাকার পরে এই নির্যাতনের পরে ওইসব নির্যাতনকে আর নির্যাতন মনে হয় না। শেষে আপনি কবে মুক্ত হলেন? শেষ হয়ে মুক্ত হলাম 2023-এ, একটা নির্বাচন হলো 24-এ। তার আগে একবার গ্রেপ্তার হয়েছিলাম 23-এ মনে হয়। তখন আমাকে মাদারীপুর থেকে, আমার নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের লোকজন আমার উপরে হামলা করতে আসে। হামলা করতে আসলে পরে আওয়ামী লীগ বিএনপি একটা মারামারি হয়। ওই অবস্থায় ওইখান থেকে আমাকে গ্রেপ্তার করে আমার নিজ থানা ডাসার থেকে। তখন একটা ঈদ রোজা ওই জেলখানায় ছিলাম, মাদারীপুর জেলে। মাদারীপুর জেলখানা থেকে মুক্ত হয়ে আসি। তারপরে তো আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখি, তারপরে ছাত্র জনতার আন্দোলনে, তারপর তো ইনশাল্লাহ এখন নতুন স্বাধীনতা। একটা জিনিস নাই, সকালবেলা কোর্টে যেতে হয় না, 200-র উপরে যে মামলা ছিল হাজিরা দিতে হয় না। হ্যাঁ, মাঝে মাঝে একটু যেতে হয়, একটু খোঁজ খবর নিতে হয় মামলাগুলো কি অবস্থায় আছে। মানে কয়টা মামলা থেকে আপনি মোটামুটি? আমি এখন পর্যন্ত আমার ফরিদপুরে যে গুমের মামলাটা ছিল, ওই মামলাটা আমাকে খালাস দেওয়া হয়েছে। একটা মামলাই, 2টা মামলা খালাস দেওয়া হয়েছে, ঢাকায় একটা মামলা, তাছাড়া সব মামলাগুলো আছে। আচ্ছা আচ্ছা। না, সে মামলাগুলো নিশ্চয়ই আমাদের লয়াররা এটা ঠিক রাখতেছে। আমরা আশা করতেছি এই সরকার আমাদের এই মিথ্যা মামলাগুলো, সকল মামলাগুলো প্রত্যাহার করে নেক। আমরা অনেক কষ্ট করেছি এই 15 বছর, প্রতিদিন হাজিরা দিতে হয়েছে। সকালবেলা হলে আগে কোর্ট, তারপরে বাকি সব। গুম কমিশনকে আপনার সাথে কথাবার্তা বলেছি? আমরা গুম কমিশনে আমরা রিপোর্ট করেছি, ওনাদের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছি। আপনার কাছে কি মনে হয়েছে গুম কমিশন যে রিপোর্ট দিয়েছে? নিশ্চয়ই রিপোর্টটা তো পত্রপত্রিকে পড়েছিলেন। আপনারা কি মোটামুটি যারা গুম হয়েছে, গুমের পরিবার, মোটামুটি আপনারা কি স্যাটিসফাইড এই রিপোর্ট দ্বারা? আমরা এখনো তো এটা ওনাদের কোনো, মানে আমরা জমাই দিয়েছি, আমরা একটা ইন্টারভিউ দিয়েছি। এখন ওইখানে আমাদের জন্য কি করবে, বা আমরা কি একটা রেজাল্ট পাবো, বা বাকি যারা গুম হয়ে আছে সেই পরিবারের জন্য কি করবে, বা এদেরকে পাওয়ার জন্য ওনারা কি করবে, ওনাদের কবে আমরা ফেরত পাবো, বা সকল যেখানে গুম করে রাখা হয়েছিল সকল জায়গাগুলা আমাদের গুম কমিশন থেকে একটা সকল সেক্টর একটা তলে একটা খুঁজবে কিনা, খুঁজে অন্তত বাংলাদেশের আছে কিনা, এই মানুষগুলো জীবিত আছে কিনা সেটা দেখবে। দেখার পরে যে কোনো একটা মানুষের সামনে, আমাদের পরিবারগুলোর সামনে, গুম পরিবারগুলোর সামনে তারা একটা ডিক্লেয়ার করুক যে হ্যাঁ, এরা এই মানুষগুলো আর বাংলাদেশে নাই, বা বাংলাদেশে এরা আছে, অমুক জায়গায় আছে। আমাদের একটা সান্ত্বনা দরকার। এটাই এখন আমাদের এই গুম পরিবারদের নিয়েই আমাদের এখন মানে একটা চিন্তা, তাদের কিভাবে আমরা সান্ত্বনা দিব, আমরা কিভাবে সেই ভাইদেরকে ফেরত পাবো। আপনারা কি প্রত্যাশা করেন সরকারের কাছে? এই গুম যারা হয়েছে, গুমের পরিবার, আপনারা যারা গুম হয়ে ফেরত এসেছে, এখন গুম আছে, তাদের জন্য আপনারা কি প্রত্যাশা করেন সরকারের কাছে? আমরা আসলে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সরকার আমাদের যে গুম কমিশন গঠন করেছে, আমরা যারা গুম থেকে ফেরত আসছি আমাদের জন্য কি করবে বা কি করার সেটা নিয়ে আমি এখন ভাবছি না। আমি ভাবছি যারা গুম হয়ে আছে তাদেরকে কিভাবে আমরা খুঁজে বের করব, না হয় গুম কমিশন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে, তারা এই অভিযুক্ত, হ্যাঁ, তারা আছে কি নাই,
আর যারা গুম করলো, যে সকল সেক্টরে আমরা গুম ছিলাম, যে সকল কর্মকর্তা তখন উপস্থিত ছিল, যাদের সময় আমরা গুম হয়েছি, তারা কি সেই গুমের যারা গুম ফেরতের জন্য তাদের বিরুদ্ধে একটা মামলা হবে কিনা? যখন আমি কত সালে গুম ছিলাম তখন ওইখানকার গুমের যারা করেছে, তারা র্যাবের যারা দায়িত্বে ছিল, তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে কিনা, কিংবা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা, ইলিয়াস আলী কোথায় আছে, কোন সময় গুম হয়েছিল, কারা করেছিল, ইলিয়াস আলী কোথায় কী অবস্থায় আছে, সেটা তাদের কাছে জানতে চাওয়া হবে কিনা। এবং তাদের কাছে আমি মনে করি সেই সকল কর্মকর্তাকে মানে যারা গ্রেপ্তার আছে কিংবা গ্রেপ্তার নেই, তাদের কাছ থেকে, তাদের গ্রেপ্তার করে যে দেশেই থাকুক, তাদের কাছ থেকে শোনা উচিত যে ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাদুল ইসলাম সুমন, জাকির, এদের লাশ বা এদের মানে জীবিত বা মৃত কী অবস্থায় আছে, তাদের কাছ থেকেই জানা উচিত আমি মনে করি। আপনি তো গুম ছিলেন ওই সময়, ওরা যারা আপনার উপর নির্যাতন কথা কথাবার্তা বলেছেন, সে নানা ধরনের নিজেরা কথা বলেছে, আপনার কাছে কি মনে হয়েছে এইসব গুম কি শেখ হাসিনার অর্ডারে হয়েছে বলে আপনার কাছে মনে হয়? আমি একদম আপনি যে কথা বলছেন আমি শতভাগ নিশ্চিত যে এই গুম যারা করতো, গুমের সাথে এবং সাধারণ যারা কর্মকর্তা ছিল তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না। এটা ছিল প্রধানমন্ত্রী কার্যালয়, আলাদা একটা সেক্টর প্রধানমন্ত্রী কার্যালয়, আর হলো এই গুমের ঘটনার সাথে যারা জড়িত ছিল যে সকল অফিসাররা, তারা আলাদা একটা ফ্যাসিলিটি পেত, প্রধানমন্ত্রীর সাথে সরাসরি তাদের কানেক্ট থাকতো। কারণ আমরা দেখেছি গুম থেকে আসার পরেও অনেক আমাদের পরিবার, অনেক প্রশাসনের যার যে পরিচিত আছে, জিজ্ঞেস করলে তারা বলতো এই গুমের সম্বন্ধে আমাদের কোনো কিছু জানা নেই। আমরা চাকরি করি র্যাবে ঠিকই, আমরা পুলিশে ঠিকই বড় কর্মকর্তা আছি, আর্মির ঠিকই আমরা মেজর জেনারেল আছি, কিন্তু এই গুম যে কারা, মানে গুমের যে এটা জানার কারো অধিকার নাই। তো জানার যেহেতু কারোর অধিকার নাই, তাহলে নিশ্চয়ই প্রধানমন্ত্রী নির্দেশে এগুলো হয়েছে। হাসিনা এটার সাথে সরাসরি সম্পৃক্ত, এবং হাসিনার সাথে কাদের সাথে কারা কোন অফিসাররা সম্পৃক্ত ছিল, কাদের নির্দেশে এটা হতো, সেই সকল অফিসারদেরকে অবশ্যই আমাদের জবাবদিহিতার আওতায় এনে এই গুমের বিষয়টা ফয়সালা করা উচিত বলে আমি মনে করি। আপনার কাছে কি মনে হয়েছে মানে বিদেশি কোনো অন্য দেশের কেউ এই গুমের সাথে বা এই টিমের মধ্যে আছে বা এরকম? আমি যারাই এই নির্যাতন করে এই সরকারকে দীর্ঘ সময়, যদি কোনো রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করে থাকে, তাদেরকে দীর্ঘ সময় ধরে রাখার জন্য, সময়কে রাখার জন্য, তাদের স্বার্থ হাসিল করার জন্য, সে বিষয়ে আসলে আমরা ওই দিকে আমরা যেতেই চাই না। কারণ আমরা সরাসরি প্রধানমন্ত্রী নিজেই এই গুমের জন্য দায়ী। সে নিজেই এখনও লাস্টে ছাত্র জনতার আন্দোলনেও সে বলছে 10,000 লাশ আরও ফেলতে পারলেও আরও সে দীর্ঘক্ষণ ক্ষমতায় থাকতো, কিন্তু জনতার সামনে জানে সেনাবাহিনী কোনো ব্যবস্থাই টিকতে পারবে না, সেই জন্যই তো আজকে ক্ষমতা ছাড়তে পালাই যেতে বাধ্য হয়েছে। আচ্ছা, আপনাদের লেভেলে যারা মানে আপনারা যারা ফোর্স, আসলে মাঠের ফোর্স, আপনি বারবার বলেছেন যারা নির্যাতিত হচ্ছে তারাই বেশি আন্দোলন করেছে, এবং আপনাদের যারা নেতা আসলে এই সময় মাঠে ছিল, আমরা তাদেরকে দেখেছি তারা একটা আন্দোলন ডেকে তারা অ্যারেস্ট হয়ে যায়। 15 বছর ধরে এই ঘটনা বারবার হয়েছে। আপনাদের কাছে কি মনে হয়েছে আপনাদের যে নেতৃত্ব, তারা ক্রমান্বয়ে নির্দেশনা দিয়েছেন নানাভাবে, এখানে যারা নেতৃত্ব আছে এদের কোনো দুর্বলতার কারণে 15 বছর ধরে সরকার টিকে ছিল? বিশেষ না, আমি মনে করি মানে আন্দোলন তো আপনারা কম করেননি। আমাদের না, আন্দোলন সরকারের বিরুদ্ধে জনগণ মানে যে সম্পৃক্ততা ছিল, যেভাবে আমাদের সাথে বাংলাদেশের মানুষ ছিল, সেখানে অবশ্যই আপনার কথায় আমি মনে করি যে হ্যাঁ, আমরা সাকসেস হওয়ার কথা অনেক আগেই ছিল। কিন্তু আমরা দেখেছি আমাদের মহাসচিব থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্য, আপনি যতজনই আছে সিরিয়ালে, জেল খাটেন নাই এরকম কোনো নেতা কিন্তু নাই। আর এই বয়সে 70 থেকে 80, 90 বছর বয়সে
যারা জেল খেটেছে অবশ্যই আমার সাথে সবার সাথে দেখা হয়েছে। জেলখানায় সবাই কষ্ট করেছে, কেউ ওষুধের কষ্ট করেছে, কেউ খাবারের কষ্ট করেছে, কেউ নামাজ পড়তে পারে নাই, কেউ গোসলে যেতে পারে নাই, লো কমোড কেউ বসতে পারে নাই। মানে তাদের এই বয়সে যারা জেল খেটেছে, আমি মনে করি এই সরকার দ্বারা নির্যাতিত হয়েছে। আমরা যেভাবে যে জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যেভাবে বিএনপি ঐক্যবদ্ধ ছিল 15 বছর, এখানে কেউ দলের সাথে বেইমানি করার কোনো সুযোগ নেই। আমাদের প্রত্যেকটা নেতাই এই সরকার দ্বারা নির্যাতিত। কারো সন্তান হারাইছে, কেউ নিজে, আপনার মহাসচিব কতবার জেল খাটছে, কতবার। আর আপনি অনেকে মনে করে যে জেলখানায় ইচ্ছা করে গেছে, আসলে ইচ্ছা করে কেউ জেলখানায় যায় না। জেলখানাটা এত শান্তির জায়গা না, জেলখানাটা অনেক কষ্টের জায়গা, এটা এখানে শান্তির জায়গা না।